আসসালামু আলাইকুম। প্রগ্রেস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আমাদের ইংরেজির 4 নাম্বার লেকচারের ক্লাস নিয়ে এসেছি। অর্থাৎ আমাদের এই ক্লাসটি হলো টেন্স নিয়ে। আমরা প্রিভিয়াস ক্লাস 3টি নিয়েছিলাম। আপনারা যারা ক্লাসগুলো করতে পারেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ক্লাসগুলো আপলোড করে দেওয়া আছে, ক্লাসগুলো দেখে ফেলবেন। আমরা ইংরেজির এই টেন্স এমন একটি বিষয়, অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি একটি ইংরেজির ঘরে প্রবেশ করব, তার দরজা হলো টেন্স, মানে হলো টেন্স ছাড়া সে আসলে গ্রামার অথবা ইংরেজি কমপ্লিট করতে পারবে না। কারণ আমরা জানি যে আমাদের এডমিশন থেকে শুরু করে যে কোনো ক্লাসের জন্য টেন্স খুবই প্রয়োজনীয়। কারণ আপনি যদি নিয়ারেশন করতে যান, ট্রান্সফরমেশন করতে যান, ভয়েস করতে যান, কমপ্লিটিং সেন্টেন্স করতে যান, রাইট ফর্ম অফ ভার্বস করতে যান, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে যান, আপনি যাই করতে যাবেন আপনার সবার আগে টেন্সের প্রয়োজনীয়তা পড়বে। তো আমরা টেন্স নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো। অর্থাৎ টেন্সের উৎপত্তি অথবা অরিজিন হলো ল্যাটিন থেকে, অর্থাৎ ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্সের উৎপত্তি। অর্থাৎ টেম্পাস মানে হলো সময়। আমরা সংক্ষেপে টেন্সকে সময়ের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ আমরা সময়কে কি বলতে পারি? টেন্স বলতে পারি। কেউ যদি বলে আসলে টেন্স জিনিসটা কি, টেন্স হলো একটা সময়। কার সময়? ক্রিয়া সংঘটিত হওয়ার সময়। অর্থাৎ ক্রিয়া অথবা ভার্ব কখন সংঘটিত হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে আমার এটা কোন টেন্স হবে। অর্থাৎ সময়ের উপর ডিপেন্ড করে টেন্স মূলত 3 প্রকারের, আমরা সবাই এটি জানি মোটামুটি। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। অর্থাৎ যে কাজটা বর্তমানে হচ্ছে, হয় বা হবে, এই যে একটা প্রসেস রয়েছে সেটা হলো প্রেজেন্ট টেন্স। যে কাজটি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে তাকে বলা হয় ফিউচার টেন্স। আর যে কাজটি অতীতে সংঘটিত হয়ে গিয়েছে, হ্যাঁ, তো সেটি হলো আমাদের পাস্ট টেন্স। আমরা প্রত্যেকটি টেন্স নিয়ে কথা বলবো। তার সিকোয়েন্সিয়ালে আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। এই টেন্সটি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো বা এসএসসি, এইচএসসি বা যে কোনো ক্লাসের তোমরা থাকো, একদম বেসিক থেকে শুরু করে তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে সবার আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এখন আমরা কথা বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে কাকে বলে বা ডেফিনেশনটা আসলে কি। অর্থাৎ তুমি ওই টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবে যেই টেন্স বর্তমানে হয় বা হয়ে থাকে। অর্থাৎ যেই টেন্স বর্তমানে বা যেই কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, অর্থাৎ বর্তমানে হয় বা হয়ে থাকে, তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ, একটি স্ট্রাকচার রয়েছে। অর্থাৎ স্ট্রাকচার যদি আমরা লিখি বা গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস P1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন কথা হলো যে ইংরেজি বাক্যে আসলে অবজেক্ট বা এক্সটেনশন এগুলো না থাকলেও কোনো সমস্যা নাই, এগুলো না থাকলেও সমস্যা নাই, আমাদের সেন্টেন্স হয়ে যাবে। আমরা সময় থাকলে এর একটা এক্সাম্পল দিব তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। অর্থাৎ আমরা একটা সাবজেক্ট লিখবো আগে, দেন ভার্ব লিখবো, তারপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট লিখবো, এক্সটেনশন যদি থাকে এক্সটেনশন লিখবো। এখন তুমি কিভাবে একটি বাংলা বাক্য দেখে বুঝতে পারবা যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ইংরেজিটা করব বা ট্রান্সলেট করব? অর্থাৎ বাংলা বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। অর্থাৎ বাংলা, তোমরা যারা ক্লাসটি করছো তারা খাতার মধ্যে নোট করে করতে পারো, কারণ আমাদের গ্রামারের টেন্স থেকে শুরু করে, আমরা তো সাবজেক্ট ভার্ব থেকে শুরু করেছি, একদম টেন্স থেকে শুরু করে একদম আমাদের নিয়ারেশন, ট্রান্সফরমেশন, অর্থাৎ যে কোনো ধরনের গ্রামার আমরা সলভ করব। হ্যাঁ, তো বাংলা চেনার উপায়, বাংলা বাক্যে চেনার উপায়। অর্থাৎ যদি বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে, অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি 6টি লেটার থাকে, হ্যাঁ, বা বর্ণ থাকে, তখন আমরা তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবো। 6টি অক্ষর আসলে কি কি? লেটার, আসলে অক্ষর বলা যাবে না, হ্যাঁ, এটি হলো লেটার অথবা বর্ণ। যেমন অন্তস্থ অ, ও,
দন্ত ন, এ হ্রস্ব ই অ, এই 6টি বর্ণ যদি থাকে বাংলা বাক্যে, তাহলে আমরা তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবো। আমি যদি একটি এক্সাম্পল দেই, ধরো আমি কি বলি যে আমি যাই, এই যে দেখো বাংলা ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই রয়েছে। যদি বলি যে সে যায়, এই যে অন্তস্থ ও রয়েছে। যদি বলি তুমি যাও, ও রয়েছে। যদি বলি সে যান অথবা তিনি যান, হ্যাঁ তিনি যান, দন্ত ন রয়েছে। হ্যাঁ, তারপরে আমরা এরকম যে কোনো ধরনের বাক্য দেখে বুঝতে পারবো যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়ে থাকে, তাহলে আমরা তাকে ইংলিশে ট্রান্সলেট করব। তো ইংলিশে ট্রান্সলেট করার জন্য আরেকটি বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটি খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি বলি যে সে পড়ে, হ্যাঁ, তাহলে তুমি কিভাবে ইংলিশ করবা? যে আমাদের স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট প্লাস ভার্বে প্রেজেন্ট ফ্রম অবজেক্ট দেন এক্সটেনশন। ধরো সে পড়ে বা সে বই পড়ে। আমরা এজন্যই আমাদের ফার্স্ট ক্লাসটাই নিয়েছিলাম সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে। আশা করছি তোমাদের সাবজেক্ট চেনাতে কোনো সমস্যা হয় না, অর্থাৎ যে কাজটি করে থাকে। হ্যাঁ, যেমন কে পড়তেছে বইটা, সে, তার মানে হি অর সি, যাই হোক, তুমি মেয়ে কনসিডার করলে সি, আর যদি তুমি ছেলে কনসিডার করো বা সেটা যদি তোমাদের পুরুষ লিঙ্গ হয় তাহলে হি হবে। এখন সি অর হি, এই যে রিড, ধরো এ বুক দিলাম, একটি বই পড়ে। হ্যাঁ, এখন প্রশ্ন এটা নিয়ে, আসলে এখানে রিড হবে না রিডস হবে? তো এটা আসলে আমরা যদি একটু বলি যে এখানে রিডস হবে, হ্যাঁ, তো কেন রিডস হবে? কেন রিডস হবে? আবার যদি বলি যে সে মাছ ধরে, তাহলে হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার। এই বাক্যে আবার দিয়েছি হলো ইয়েস। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার সময় খুব খেয়াল করতে হবে যে যদি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়েস হবে। এখন এস অথবা ইয়েস, আমি একটা ভার্বের সাথে দিয়েছি হলো এস এবং আরেকটি ভার্বের সাথে দিয়েছি ইয়েস। তাহলে তোমাকে জানতে হবে যে আমরা কখন এস ইউজ করব এবং কখন ইয়েস ইউজ করব। তাহলে আমরা একটু জেনে নিব যে কখন আমরা এস দিব এবং কখন ইয়েস দিব। তাহলে আমরা যদি একটু লেখি যে রুল 1, হ্যাঁ, তোমরা যাদের খাতায় লিখতেছো একটু লেখো যে রুল 1, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস অথবা ইয়েস হবে। এটা হলো কথা। এখন তোমাদের কাছে একটি কথা হলো যে পার্সন কি, সিঙ্গুলার নাম্বার কি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, অসুবিধা নাই। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস হবে। তাহলে আমরা যদি একটু দেখি যে আসলে থার্ড পারসন এবং সিঙ্গুলার পারসন কি, নাম্বার কি, তাহলে আমরা যদি একটু এই সেন্টেন্সটি একটু মুছে ফেলি, প্রয়োজন আবার লিখবো। তাহলে একটু দেখবেন যে এখানে আমরা পারসন লিখি একটা ছকে, এদিকে যদি সিঙ্গুলার নাম্বার লিখি, এদিকে যদি প্লুরাল নাম্বার লিখি, তাহলে কি দেখবা যে পারসন হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন তারা কারা? ফার্স্ট পারসন হলো সিঙ্গুলার আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার আই। সে প্লুরাল নাম্বার হলো উই, সেকেন্ড পারসন ইউ, ইউর্স, থার্ড পারসন হি, শি, ইট,
অর্থাৎ যে কোনো নাম বা যে কোনো ব্যক্তি বস্তু যে কোনো নাম। প্লুরাল হলো দে, দেয়ার এবং অনেকজনের নাম, অনেকজন। তাহলে আমরা কি বুঝলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা একটি সেন্টেন্স লিখেছিলাম, যে সেন্টেন্সটি ছিল যে সে বই পড়ে, হি রিডস আ বুক। তাহলে একটু দেখো যে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই হি যেহেতু থার্ড পারসন এবং নাম্বার হলো সিঙ্গুলার, সেজন্য আমরা এস অথবা ইএস দিব, দিলাম এস। কিন্তু তোমার প্রশ্ন যে ইএস কেন দিলাম না? হ্যাঁ, এখন আমরা আরেকটি বাক্যে কি লিখেছিলাম যে হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার। এই বাক্যে আমরা ইএস দিয়েছি। স্বভাবতই প্রশ্ন হলো যে কখন আমরা এস দিব এবং কখন আমরা ইএস দিব, তাই তো? তাহলে আমরা আরেকটি রুল একটু লিখি, যে রুল 2। অর্থাৎ আমরা এটা তো অবশ্যই খাতায় তুলেছি এই ছকটি, আমরা তারপর একটু রুল 2-তে যাই। যে রুল 2 কি? রুল 2 হলো এইটার ইএস এর এগেনস্টে, অর্থাৎ ইংরেজি ভার্বের শেষে বা ক্রিয়াপদের শেষে যদি এস, এসএইচ, সিএইচ, এক্স ও জেড এই 6টি থাকে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে, ইংরেজি ক্রিয়াপদের শেষে অথবা ভার্বের শেষে যদি এস, এসএইচ, সিএইচ, এক্স ও জেড এগুলো থাকে, তাহলে আমরা ভার্বের শেষে, এর শেষে কি করব? ইএস দিব। আর বাকি সকল ক্ষেত্রে আমরা এস দিব, এবং বাকি সকল ক্ষেত্রে কি দিব? এস দিব। তাহলে একটু এই বাক্যটাই দেখো, যে এখানে ভার্ব হলো রিড, এই রিডের শেষে আছে ডি, নিশ্চয়ই এস, এসএইচ, সিএইচ, এক্স ও জেড এগুলোর মধ্যে পড়ে না, তাই তো? হ্যাঁ, তো যার কারণে আমরা সেখানে শুধুমাত্র এস দিয়েছি। আর পরবর্তী যে সেন্টেন্সটা, অর্থাৎ এই সেন্টেন্সটিতে দেখো যে হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার, অর্থাৎ এখানে দেখো ভার্ব হলো ক্যাচ, ক্যাচের পরে সিএইচ রয়েছে, এই যে সিএইচ, অর্থাৎ এই সিএইচ এর কারণে আমরা, এই যে সিএইচ এর কারণে আমরা ইএস ব্যবহার করলাম, অর্থাৎ ক্যাচেস দিয়েছি। আমরা যদি আরেকটি বাক্য লিখি যে সে স্কুলে যায়, তাহলে হি গো টু, ধরো সে কলেজে যায়, হি গো টু কলেজ। এখন কথা হলো যে আমরা এখানে কি এস দিব না ইএস দিব? দেখো আমার কথা হলো যে ও যদি থাকে ইএস দিব, তার মানে আমাদের ও আছে, আমরা কি দিব? ইএস দিব। তার মানে হি গোস টু কলেজ। এখন এই কলেজ আসলে কি? এই কলেজ কিন্তু অবজেক্ট না। আমি ক্লাসে অনেক সময় জিজ্ঞেস করি যে বলতো যে এই যে হি গোস টু কলেজ, এই কলেজটা কি? সবাই বলে অবজেক্ট, ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আসলে ওই যে একটু আগে বলেছিলাম যে সকল বাক্যে অবজেক্ট থাকে না, এই জন্য আমি এই ক্লাসটিও আগে নিয়েছিলাম। হ্যাঁ, আমার ফার্স্ট ক্লাসে ছিল এটি নিয়ে, অর্থাৎ এটি হলো অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, আমরা ফার্স্ট ক্লাস নিয়েছি সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট এবং অ্যাডভার্ব নিয়ে। যারা কনসেপ্ট ক্লিয়ার না তারা ওই ক্লাসটি দেখে আসবে। তো যাই হোক, আমাদের হি গোস টু কলেজ অর হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার, যাই বলো এটা আমরা ইএস দিয়েছি একমাত্র এস, এসএইচ, সিএইচ, এক্স ও জেড এইগুলোর উপর বেসিস করে। হ্যাঁ, তো আশা করছি আমরা গুরুত্বপূর্ণ রুলসটি শিখতে পেরেছি বা পড়তে পেরেছি। এরপরে আমরা কিছু অ্যাডভার্ব আছে, হ্যাঁ, যে অ্যাডভার্বগুলো আসলে এটা আমাদের রাইট ফর্মস অফ ভার্বের রুলসও কভার করবে। তো এই রুলস, অর্থাৎ আমরা নতুন একটি রুলস পড়বো, যে এই রুলসটিতে হলো যে কিছু অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্বগুলো আমাদের সেন্টেন্সের মধ্যে থাকলে সেই সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা কনসিডারেশনে নিয়ে আসি। অর্থাৎ সেই অ্যাডভার্বগুলো আসলে এমনি বললে তোমাদের মনে থাকবে না, তাই আমরা একটি টেকনিক্সের মাধ্যমে তোমাদেরকে মনে রাখার চেষ্টা করাবো। যেমন ধরো আওয়ার গার্ডেন্স, অর্থাৎ আওয়ার গার্ডেন। এখন এই যে ধরো তোমার এই যে টেন্সটি তুমি মনে রাখবা যে কতগুলা কি থাকলে আমাদের অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো মনে রাখবা হলো এইভাবে, অর্থাৎ ওতে অফেন, ইউতে
ইউজুয়ালি, আরতে রেয়ারলি, জিতে গ্রাজুয়ালি। সবাই খাতায় লিখে ফেলো। হ্যাঁ, গ্রাজুয়ালি। এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ইতে হ্যাঁ ইতে হলো এভার। আচ্ছা, তারপরে এনতে হলো নেভার, ইতে এভরিডে, এনতে নেভার। হ্যাঁ, ইতে এভরিডে, এনতে নেভার, আর ডিতে ডেইলি। আচ্ছা, অর্থাৎ আমরা একটু যদি দেখি যে আমাদের এই যে কিছু অ্যাডভার্ব আছে, যেমন আওয়ার, গার্ডেন দিয়ে আমরা মনে রাখতে পারবো। অ্যাডভার্বগুলো হলো অফেন, ইউজুয়ালি, রিয়ারলি, গ্রাজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে অ্যান্ড নেভার। এই টাইপের যদি কোনো ধরনের অ্যাডভার্ব আমাদের থাকে তাহলে সেন্টেন্সে আমরা সেটিকে কোন টেন্স হিসেবে কনসিডার করব? আমরা সেটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কনসিডার করব। আমরা যদি একটি এক্সাম্পল লিখি যে উই অফেন ফল ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, একটি এক্সাম্পল আমরা দিই যে উই অফেন ফল ভিকটিম অফ অর্থাৎ এর অর্থ হলো যে আমরা প্রায়ই পরিস্থিতির শিকার হই, আমরা প্রায়ই পরিস্থিতির শিকার হই। উই অফেন ফল ভিকটিম অফ সার্কামস্টেন্স, এই যে অফেন থাকার কারণে আমরা এটিকে কি হিসাবে কনসিডার করেছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে কনসিডার করেছি। আচ্ছা, এরপরে আমরা কথা বলবো হলো আরেকটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমরা সলভ করে দিব। তারপরে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি রুলস নিয়ে কথা বলবো, সেটি হলো চিরন্তন সত্য। এটা আমরা অনেকে জানি যে এই ব্যাপারগুলো, যে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তারপর আরেকটা সায়েন্টিফিক ফ্যাক্ট। এই ব্যাপারগুলো থাকলে আমরা তাকে কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমরা একটি করে এক্সাম্পল দিই যে দ্য ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল অর্থাৎ মানুষ মরণশীল। তারপরে যদি আমরা লিখি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। এই যে দেখো, আমরা এখানে কি করেছি? আমরা এখানে এই যে এস দিয়েছি এবং এখানে এস দিয়েছি। কারণ হলো দ্য সান হলো সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কারণ সূর্য তো একটাই, তাই না? যার কারণে আমরা তাকে ভার্বটাকে এস বা ইএস দিয়েছি। হ্যাঁ, কারণ আমাদের একটু আগে রুলস আমরা পড়েছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস হবে। ক্লাসটি একটু লেন্দি হইতে পারে কারণ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে দুইটি ক্লাস আসলে আমরা নিতে চাচ্ছি না, আমরা একটি ক্লাসের মধ্যে কমপ্লিট করতে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা মোটামুটি এই রুলসটি বুঝলাম। তারপরে যদি আমরা অভ্যাসে যাই, যে এই যে ধরে আমরা সকালবেলা ডেইলি ঘুম থেকে উঠি 7টার দিকে, অথবা মা দৈনিক কোরআন পড়েন, এরকম যে এই ব্যাপারগুলো যেগুলো আসলে রেগুলারলি চলে, হ্যাঁ, সেগুলোতে আমরা কি বলতে পারি? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে আমরা কনসিডার করতে পারি। যেমন মাদার, ধরো তুমি কি বলতে পারো যে মাদার রিডস অর রিসাইট, হ্যাঁ, হোলি কোরআন এভরিডে। এই যে মাদার রিডস হোলি কোরআন এভরিডে, এটা হলো হিবিচুয়াল। তারপরে সায়েন্টিফিক যদি হয়, যেমন ধরো এই যে বিজ্ঞানীরা যা আবিষ্কার করছেন, এগুলো হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো যে নিয়ার ফিউচার অর্থাৎ নিকট ভবিষ্যৎ। রোল মেবি 5 হবে, নিকট ভবিষ্যৎ অর্থাৎ নিকট ভবিষ্যৎ।
যেমন হি স্টার্টস হিজ ওয়ার্ক ভেরি সুন, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি তার কাজ শুরু করতে যাচ্ছে। হ্যাঁ, বা আমার একটি সন্ধ্যায় মিটিং আছে। আই হ্যাভ এ আই হ্যাভ এ মিটিং অ্যাট 7 PM। অর্থাৎ এই যে নিকট ভবিষ্যতের কাজগুলো, এগুলাকে বলা হয় হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আশা করছি আমরা বুঝতে পারছি। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ রুলস হলো, যেটি আসলে আমরা অনেকেই জানি না বা অনেকে বলে না তোমাদেরকে, সেটা হলো যে আছে দ্বারা, অর্থাৎ রুল খুবই গুরুত্বপূর্ণ, রুল 6। সেটি হলো যে আছে দ্বারা, আছে দ্বারা দুইটি অর্থ প্রকাশ করে এবং তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, যাই হোক। তো আছে দ্বারা একটি হলো মালিকানা অর্থে, আমরা যদি তোমাদেরকে একটু বলি যে কি অর্থে, মালিকানা, কি অর্থে, মালিকানা অর্থে। আর আরেকটি কি অর্থে, আরেকটি হলো এমনিতেই কিছু আছে অর্থে, এমনিতেই, এমনিতেই কিছু আছে অর্থে। যেমন আমি যদি একটু এক্সাম্পল দিই যে আই হ্যাভ এ ওয়াচ, আই হ্যাভ এ ওয়াচ, এই যে আমার একটি ঘড়ি আছে, এই যে ঘড়িটা আমার আছে, এই ঘড়িটা কিন্তু মালিক আমি, তাই না? বা আমার একটি শার্ট আছে, আমার একটি মোবাইল আছে, এই ধরনের, যে এটা হলো মালিকানা অর্থে। হ্যাঁ, তারপরে হলো এমনিতে কিছু আছে অর্থে। এটার একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দেই, তাহলে যেমন ধরো আমাদের গ্রামে একটি হসপিটাল আছে। যেমন দেয়ার ইজ দেয়ার ইজ আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। এখন প্রশ্ন হলো, যদি আমাদের এই যে হসপিটাল একটা আছে, সেজন্য আমরা ভার্ব সিঙ্গুলার ইউজ করব। যদি বলতাম যে আমাদের গ্রামে অনেকগুলো হসপিটাল আছে, তাহলে দেয়ার আর মেনি হসপিটালস ইন আওয়ার ভিলেজ। আশা করি বুঝতে পারছো। এই দেয়ার আর হবে ডিপেন্ড করবে আমার সংখ্যার উপর, আর দেয়ার ইজ হবে যদি একটা হয়, সিঙ্গুলার হয়। এটা আমরা আশা করি বুঝতে পারছি। তো এইগুলোও আমাদের কোন টেন্সে পড়বে, এগুলো আপনাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়বে। তো আশা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মোটামুটি ক্লিয়ার। আরেকটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইয়ে আছে, রুলস আছে, সেটি হলো স্টেট ভার্ব যদি থাকে। আমরা তোমাদেরকে 3 নম্বর লেকচারে আমরা বলেছিলাম যে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বলতে গিয়ে বলেছিলাম যে ভার্বগুলো অ্যাকশন বোঝাবে না, কি বুঝাবে, স্টেট বুঝাবে। আমরা সেই ভার্বগুলোকে কি বলবো, সেই ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। যেমন হি লাভস হিজ মাদার, তো এরকম লাভস, তারপরে ফিল, তারপরে সিম, এরকম আমরা লিখে দিয়েছিলাম। এই ভার্বগুলো যদি সেন্টেন্সে থাকে, তাহলে এটি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আরেকটি গুরুত্বপূর্ণ রুলস, আসলে আমরা মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এর বাইরে আসলে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই। এজন্য ক্লাসটি একটু লেন্দি হইতে পারে। তো আশা করছি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি করতেছো। রুলস 8, রুল 8, অর্থাৎ যদি ভার্বের শেষে ওয়াই থাকে, যেমন আমরা যদি একটু বলি যে হি ফ্রাই ফিশ, এর মানে হলো দেখো শেষে কি আছে, ওয়াই আছে এবং তার আগে একটি কনসোনেন্ট আছে। রুলসটা কি, যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগে একটি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা এই ওয়াইটা তুলে দিয়ে IES লিখবো, অর্থাৎ FRIES, হি ফ্রাইজ ফিশ, হি ফ্রাইজ ফিশ। আশা করছি এই গুরুত্বপূর্ণ রুলসটি সম্পর্কে তোমরা অবগত আছো। তারপরে আমরা সংক্ষেপে শেষ করে দিব যে আমাদের কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করা যায় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। অর্থাৎ আমরা যদি একটি সেন্টেন্স লিখি যে ধরো হি
গোজ অর্থাৎ সে যায়। কোথায় যায়? হি গোজ টু কলেজ মনে করো। এখন যদি তুমি এটাকে কি করতে চাও, নেগেটিভ করতে চাও যে সে কলেজে যায় না, তাহলে কি করবা? জাস্ট কিচ্ছু না, হি ডাজ নট গো টু কলেজ, অর্থাৎ সে কলেজে যায় না। এখন প্রশ্ন হলো ডাজ নট কেন আনলাম? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার সময় আমি যদি আমার যেই সেন্টেন্সের সাবজেক্ট, এই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, অর্থাৎ এই জন্য আমরা একটু আগে পারসন নিয়ে কথা বলেছিলাম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন যদি হয়, তাহলে আমরা কি করি? সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ডাজন্ট ম্যাটার, আমরা কি করে থাকি? আমরা ডু বলে থাকি, ডু নট, এই টাইপের। এই সাথে কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার এড হবে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল। যেমন দে ডু নট, এরকম যদি হয় তাহলে ডু নট ইউজ করি। আর অনলি মাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমরা অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ নট ইউজ করি। খুবই খেয়াল করতে হবে, যখন আমরা ডাজ ইউজ করব তখন ভার্বের সাথে আর নতুন করে ওই যে আগের ইএসটি ছিল ওই ইএসটি উঠে যাবে। অর্থাৎ দেখো আমরা কি দেই নাই? ইএস দেই নাই। অর্থাৎ যখন আমরা ডাজ ইউজ করবো তখন আর আমরা ইএস ইউজ করব না। গুড। তারপরে এখন এই সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ করব। খুবই সহজ। আমরা এই যে ডাজ দিয়ে আমরা নেগেটিভ করেছিলাম সেই ডাজটি আমরা নিয়ে আসবো, অর্থাৎ ডাজ হি গো টু কলেজ। খুব সুন্দর। অর্থাৎ আমরা খুব সহজেই কি করতে পেরেছি? ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পেরেছি, নেগেটিভ করতে পেরেছি। এখন তোমার প্রশ্ন যে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করব, তাহলে কি করবা? এই যে সুন্দর করে ডাজ নট নিয়ে চলে আসবা, ডাজ নট হি গো টু কলেজ। আশা করছি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আসলে কারোর কোনো আর সমস্যা থাকার কথা না। আমরা ক্লাস লেন্থি হবে সেই চিন্তা করে আমরা খুবই তাড়াহুড়া করে শেষ করেছি। তো যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।